ওই লাইটটা বন্ধ করো। ওই লাইটটা বন্ধ করো, এটা থাক। আজকে আবার আমরা উপস্থিত হলাম আমাদের কবিতার ক্লাসের দ্বিতীয় পর্বে। গত পর্বে আমরা কবিতার প্রথম উপাদান ভাব, ভাবনা, বিষয়, অনুষঙ্গ নিয়ে কথা বলেছি। এবার আমরা কথা বলবো কবিতার দ্বিতীয় উপাদান শব্দ, অর্থ, বাক্য। এই উপাদানগুলো একটা অন্যের সাথে সম্পৃক্ত। শব্দ, অর্থ, বাক্য কবিতার হাতিয়ার। আমরা জানি শব্দের নির্দিষ্ট কোনো অর্থ নেই। কবিতা শব্দটি ব্যবহারের পর শব্দটির নিজস্ব অর্থ দাঁড় করায়। একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে চেষ্টা করি। দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছেন আমাকে? একটা উদাহরণ দিয়ে শব্দ, অর্থ, বাক্যকে আমরা একটা রূপ দেওয়ার চেষ্টা করি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি। এই যে কবি এখানে কবিতা যে ব্যবহার করলেন, এখানে যে শব্দগুলো রাত, পোহাবার, পাঞ্জেরি, আসমান, মেঘ, সেতারা, হেলাল, মাস্তুল, কুয়াশা, এর অর্থ কিন্তু এখানে কবি যে আবিধানিক অর্থ কিন্তু সেটা ব্যবহার করেননি। এখানে শব্দগুলো ব্যবহার করার পর নিজস্ব একটা অর্থ দাঁড়িয়েছে। রাত, রাত হলো রজনী, কিন্তু এখানে কবি কিন্তু রজনী ব্যবহার করেন নাই। এখানে পরাধীনতা, এখানে কিন্তু কবি দুর্যোগময় একটা মুহূর্ত, মুসলমানদের সেই হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করতে পারছে না, তাদের একটা যে সময় যাচ্ছে সেই সময়ের কথা বলেছে এখানে। তারপর আমরা দেখতে পাচ্ছি আসমান, আকাশ পোহানো। তো এইসব শব্দের আমরা নির্দিষ্ট একটা অর্থ, আসমান যেমন আকাশ, কিন্তু এখানে আসলে আকাশ না, জীবন। মেঘ বাষ্পরাশি বা জলরাশি, কিন্তু আসলে এখানে এটাও দুর্যোগপূর্ণ একটা জীবন। সেতারা নক্ষত্র, এখানে কিন্তু আশার আলো। মাস্তুল, মাস্তুল হলো নৌকা, যে নৌকার আমরা আলোকবর্তিকা বলি, সেই আলোকবর্তিকা কিন্তু এখানে কিন্তু সেটা নয়। এখানে নেতার কথা বলা হয়েছে, শীর্ষস্থানের কথা বলা হয়েছে। হেলাল চাঁদ, কিন্তু এখানে আশার কথা বলা হয়েছে। কুয়াশা ভাসমান জলরাশি, কিন্তু না, এখানে বিপদের কথা, অন্ধকারের কথা বলা হয়েছে। তাহলে নমুনা থেকে বুঝতে পারি বা বুঝতে বাকি থাকে না যে শব্দের নিজস্ব কোনো অর্থ নেই। কবি ব্যবহার করার পরে যে শব্দ অর্থপূর্ণ বা যে শব্দ এখানে দাঁড়ায় সেটাই আমরা বোঝার চেষ্টা করি। আমার এখানে অনেকেই রুবেল হাবিব, আবু বকর সিদ্দিক, সানোয়ার রানা, কিরমানি লিটন অনেকেই উপস্থিত হয়েছেন। আশা করি আমি আজকের বিষয়টাও ঠিক ওই রকম যতটুকু আমার সম্ভব ততটুকু আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। এবার আমরা দেখি শব্দ ব্যবহার সম্পর্কে 2-3 জনের মন্তব্য একটু আমরা উল্লেখ করব, যেটা শব্দ ব্যবহারটা একটু আমাদের কাছে আরও একটু ক্লিয়ার হয়। তারপরে আমরা আবার নমুনায় যাব। সৈয়দ আলী হাসান বলেছেন,
কবি যখন শব্দ ব্যবহার করেন তখন তিনি সেই শব্দের অর্থের সম্ভাবনার কথা ভাবেন, শব্দটি গ্রহণযোগ্যতা কতটুকু সেটা ভাবেন, সে কতটুকু সত্যকে অবলম্বন করছে সেটাও কিন্তু তিনি ভাবেন। আব্দুল মান্নান সৈয়দ বলছেন, কবি তো শব্দ সৃষ্টি করেন না, শব্দের নতুন ব্যবহার করেন। এবার আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। শব্দ আসলে যে ব্যবহার কবিরা করছেন সেই ব্যবহারগুলো কীরকম হয়, কবির কাছে কি এটা শ্রেষ্ঠ শব্দ হয়? তাহলে সেই শ্রেষ্ঠ শব্দ সম্পর্কে আমরা জেনে নিই। কবির কাছে শ্রেষ্ঠ শব্দ, এই প্রত্যেক মানুষেরই একটা দর্শন থাকে, প্রজ্ঞা থাকে। সেই দর্শন এবং প্রজ্ঞা থেকে তিনি তার শব্দগুলো নির্বাচন করেন তার বিষয়ের জন্য, তার কবিতার জন্য। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার কাব্যের কথাকে মূল্যায়ন করেছেন, আবার কেউ কেউ শ্রেষ্ঠ শব্দকে মূল্যায়ন করেছেন। তো শ্রেষ্ঠ শব্দ কোনগুলো? অভিধানে যে শব্দ থাকে সেগুলি কি সব শ্রেষ্ঠ শব্দ? তাহলে আমরা কিছু শব্দ একটু দেখি, তারপরে ব্যবহার করে বোঝার চেষ্টা করি যে আগে শ্রেষ্ঠ হয় না ব্যবহার করার পরে শ্রেষ্ঠ হয়। যেমন ধরেন অক্ষত, অধিকার, অমূল্য, আর, কেবল, ছাড়া, জান্নাত, থেকে, নিয়ামত, মাবুদ, মিথ্যা, যাওয়া, থাকা, সব, সবই, সম্ভার। আপনাদের কাছে কি মনে হয় এই শব্দগুলো শ্রেষ্ঠ? না। কিন্তু একটা স্তবকে অথবা কবিতায় ব্যবহার করে দেখি তো শ্রেষ্ঠ হয় কি না। সাবধান হও, মাবুদ ছাড়া আর সবই মিথ্যা, সব নিয়ামত থেকে ক্ষয়ে যাবে সব অধিকার, কেবল অক্ষত রবে জান্নাতের অমূল্য সম্ভার। এই যে 4টা লাইন বললাম, কবিতা করলাম, এটা কি মনে হয়? মনে হচ্ছে না এখানে ব্যবহৃত শব্দগুলো শ্রেষ্ঠ হয়ে গেছে? কারণ শব্দগুলো কবিতায় ব্যবহারের সঙ্গে সঙ্গে এর ভাব, ভাবের ব্যঞ্জনা, ভাষা, অর্থপূর্ণ কাব্যিকতা সবই কিন্তু এই ভাবের সৌন্দর্যকে শীর্ষে পৌঁছে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি উৎকৃষ্ট শব্দই কবিতার সমন্বয় করে, উৎকৃষ্ট শব্দই কবিতার শব্দকে সমন্বয়ের মাধ্যমে একটা কবিতা দেয়। নীরেন্দ্রনাথ চক্রবর্তী কিন্তু আমরা কবিতার ক্লাস নামে একটা কার্যকরী বই আমরা পড়েছি, এবং সেই বই এমন কোনো কবি নাই যে পড়েন নাই। তো সেই কবিতার ক্লাসে কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটা কথা বলেছেন, কবিতা আসলে শব্দ না, বরং শব্দ ব্যবহারের এক রকমের গুণপনা। এই বাক্যে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে গুণপনাটা আসলে ব্যবহারের উপরে, শব্দ কিভাবে তিনি ব্যবহার করবেন কবিতায়, কিভাবে তিনি ওটা উপস্থাপন করবেন সেটার উপরে কিন্তু নির্ভরশীল। তাহলে বলতে পারি কবিতার বিষয় বা ভাবের উপর নির্ভর করে যেসব শব্দ নির্বাচন করে কবিতা রচনা করেন, কবিতাটি যদি যথার্থ হয়, গ্রহণযোগ্যতা অর্জন করে, তাহলে ব্যবহৃত শব্দদ্বয় হয়ে যায় শ্রেষ্ঠ শব্দ। এবার আমরা আরেকটা পর্বে যেতে পারি, শব্দ যেন কবি ও কবিতার মনোছাপ। আসলেই কবি যেসব শব্দ ব্যবহার করেন সেগুলো তারই একটা মনের ছাপ। কি করে হয় সেটা একটু নমুনা দিয়ে আমরা দেখতে পারি। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিঁড়ির নদীটির পাশে, তোমার কান্নার সুরে বেতের ফুলের মতো তার ম্লান চোখ ভেসে আসে, পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সেদে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহার কেন ডেকে আনো, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। কবির কবিতার শব্দগুলো জোড়া দিয়ে এক অর্থময় দোতনা সৃষ্টি করেছেন। এমনটি আগে ছিল? নিশ্চয়ই না। এখানে চিল শব্দটি মামুলি একটি পাখি হিসেবে কবি উপস্থাপন করেননি। চিলের প্রকৃতির স্বভাব কবিতায় টেনে আনা হয়েছে। চিলের স্বভাবের মধ্যে পরিলক্ষিত হয় আকাশে উড়ে বেড়া, তার করুণ সুরে ডাকাডাকি করা। কবি তার স্বভাবের সাথে চিলের স্বভাবের মিল খুঁজে পেয়েছেন। চিলের বেদনার হাহাকারের সাথে কবির বেদনা হাহাকার মিশে গেছে। চিলের বেদনা হাহাকারের সাথে
যে কবির যে একটা আত্মার হাহাকার সেটা কিন্তু এখানে উদ্ভাসিত হয়েছে। কবির ধারণা ছিল তার রাঙা রাজকন্যাকে হারিয়ে বেদনায় একেবারে উদাসী মনে কেঁদে ফিরছে। চিলটাই কবির মন, কবিতার মনকেই বলছে। আবার আরেকটা উদাহরণে আমরা যাই। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতীদের সমুদ্রের হাল ভেঙেছে নাবিক হারায়েছে দিশা। এখানে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করতে পারছি, কবি কি বলতে চাচ্ছেন তার শব্দে, তিনি কিন্তু তার মনের কথাই কিন্তু বলে যাচ্ছেন। আবার যদি কবি বলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, অথবা তিনি বলছেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। এখানে কবির শব্দ ব্যবহার পারদর্শিতা দেখুন। কবির শব্দ ব্যবহারের গুণপনার জন্যই চুল, মুখ, চোখ, সন্ধ্যা, ডানা অনুষঙ্গগুলো কেমন শ্রেষ্ঠ হয়ে উঠেছে, প্রতীত হয়েছে কাব্যগুণ। আরেকটা খেয়াল করা যাক, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সমস্ত দিনের শেষে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই কবিতায় কবির চাওয়া পাওয়া, সুখ শান্তি, লেনদেন বাংলার এক নারীকে, হতে পারে সেটা মৃত্যু, নিয়ে আবর্তিত হয়েছে। হাজার বছর ধরে আমি পথ হাঁটেছি পৃথিবীর পথে, এই আমি নয়, এই আমি সমস্ত মানব জাতি। কোথায় দুদণ্ড শান্তি মেলে নাই তার? সিংহল অর্থাৎ শ্রীলঙ্কা থেকে মালয় সাগর, অথবা একেবারে বিলীন হওয়া অশোকের জগৎ, অথবা অন্ধকার বিদর্ভ নগর, কোথাও তিনি সুখ পাননি। স্রেফ দুদণ্ড শান্তি দিয়েছিল বাংলাদেশের নাটোরের বনলতা সেন। এমন শব্দ ব্যবহার কবির কবিতাতেই, এমন শব্দ ব্যবহারই কবির কবিতাকে করেছে কালজয়ী। এবার আমরা শব্দের ঠাট বাঁকে দোষগুণ। শব্দের একটা ঠাট আছে, বাঁক আছে, বাঁক মানে কথা, শব্দেরও তো কথা আছে। সেই শব্দের সেই ঠাট বাঁকের বা সেই দোষের কথা দেখি আমরা তুলে ধরতে পারি কিনা। কবি ঠিক করে নেন কোন ধরনের কবিতায় কোন ধরনের শব্দ ব্যবহার করবেন, কারণ এখানে ছন্দ যদি কাজ করে তাহলে কবির কাছে কিন্তু সেই শব্দগুলো আবারও ক্লিয়ার হয়ে যায় যে কোন ছন্দে বা কোন শব্দে, কোন গতিতে বা কোন রসে, কোন ভাবে, তার মুডটা কোন পর্যায়ে আছে, সেই অনুসারে কিন্তু তিনি শব্দ নির্বাচন করেন, শব্দ ব্যবহার করেন। শুধু কি তাই, তিনি শব্দের রূপ কবিতার রূপের উপর দাঁড় করান। তিনি একই কবিতায় সাধু ও চলিত শব্দ কিন্তু ব্যবহার করেন। বাকরীতি, কাব্যরীতি কিংবা ছন্দের কারণে যদিও এমন ব্যবহার দোষণীয়, তবুও কিন্তু তার কুশলী ব্যবহার কারণে এরকম দোষ গুণপনায় পরিণত হয়। যেমন ধরেন, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। এখানে কিন্তু আমরা এই সাধু এবং চলিত ক্রিয়া ব্যবহার দেখতে পাচ্ছি কবির এই কবিতায়। অথবা দেখেন, মসজিদে কাল সিন্নি আসিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। অথবা আবার কবি অন্য জায়গায় বলছেন, আমারে ছাড়িয়ে এত ব্যথা যার কেমনে করিয়া হায়, কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায়। অথবা কবি বলছেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এখানে কিন্তু এই ক্রিয়াপদ এবং সাধুপদের ব্যবহারও কিন্তু দোষণীয়, কিন্তু সেই দোষ কিন্তু গুণে পরিণত করেছেন কবি। আবার আমরা দেখতে পাচ্ছি কবির কাছে শব্দরূপ অথবা রূপকতা, কবি কিন্তু শব্দ যখন ব্যবহার করেন তখন কিন্তু সরাসরি উনি কোনো কথা বলেন না। সংসারেও কিন্তু কবিরা অনেক সময় এই দোতনা সৃষ্টি করার জন্য অথবা কাব্যিকতার জন্য কিন্তু তিনি ওই কথাটাকে ঘুরিয়ে বলেন অথবা সরাসরি বলেন না। সেরকম আমরা কিছু শব্দ এখন আমরা দেখতে পারি কবিতার মাধ্যমে। শব্দ ব্যবহার ক্ষেত্রে কিন্তু অনেক সময় কবিরা এই রূপকের আশ্রয় নেন। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন সোনার তরী কাব্যের মানবিকতা প্রকাশ করার জন্য কিছু শব্দ ব্যবহার করেছেন।
ফরুক আহমেদের সাতসাগরের মাঝি, পাঞ্জেরি, অথবা কাজী নজরুল ইসলামের খেয়াপাড়ের তরণী, এসব কবিতায় কিন্তু আমরা যেসব শব্দ দেখি সেটা কিন্তু রূপক শব্দ। এবং সাতসাগরের মাঝি, পাঞ্জেরি এবং খেয়াপাড়ের তরণী আর সোনার তরী সব কিন্তু সাগরকে নিয়ে, নদীকে নিয়ে, পানিকে নিয়ে কিন্তু আবর্তিত হয়েছে। এবং প্রথমজন রবীন্দ্রনাথ মানবীর কথা বলেছেন, আর পরের দুইজন ফরুক আহমেদ এবং কাজী নজরুল ইসলাম কিন্তু বলেছেন ইসলামের কথা, ঐতিহ্যের কথা। তার মানে তাদের যে আগে যে মুসলিম ঐতিহ্য ছিল বা নেতা ছিলেন, তারা যে এখন নেই, বা আমাদের যে মাঝি কান্ডারি নেই, পাঞ্জেরি নেই, তার কথা কিন্তু তিনি এই হালের মাঝি নেই, সেই কথাই কিন্তু তিনি এখানে বলেছেন। উল্লিখিত তিনটি কবিতার শব্দ কিন্তু মামুলি শব্দ হিসেবে ব্যবহার করা হয়নি। কবিতার শব্দগুলো ব্যবহারের পর শব্দের তথাকথিত অর্থ চাপা পড়ে যায় রূপকের কাছে। বিষয়, ভাব, রস, অলঙ্কার, কাব্যগুণ ইত্যাদির ভিড়ে আসল শব্দটা চাপা পড়ে নতুন একটা অর্থ কবিতা প্রদান করেছেন। আমরা দেখছি অনেকেই আরও উপস্থিত হয়েছেন, তারা আমাকে শুনছেন। আমি এবার অন্য আরেকটা ব্যবহারে যাব, যেটা হচ্ছে বাক্যগুণ। বাক্যগুণ মানে কবির কাছে এই বাক্যগুণ আর কাব্যগুণ একত্র যদি না মিশাতে পারে তাহলে এখানে অর্থ অথবা তার ব্যবহারটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আমি কিছু নমুনা দিয়েও সেটা বলার চেষ্টা করব। শুধু ভাবনা, বিষয় অনুষঙ্গ বা শব্দ, বাক্য, অর্থ, ছন্দ, অলঙ্কার, রস ইত্যাদির উপরে কাব্যগুণ রক্ষা করে না, বাক্যগুণের উপরেও কিন্তু কাব্যগুণ রক্ষা করে। উপযুক্ত বাক্য যেমন নির্ভর করে অর্থবোধক শব্দ সমন্বয়ের উপরে, তেমনি নির্ভর করে বাক্যের উপর। শুধু কি তাই, বাক্যের থাকে তিনটি গুণ তিনটি কি? আসক্তি, যোগ্যতা ও আকাঙ্ক্ষা। কবিগণ আসক্তি এবং যোগ্যতার পদবিন্যাস কিন্তু হেরফের করতে পারেন। উদাহরণ দেই কিভাবে হেরফের করেন কবি। যেমন ধরেন, রাতের আকাশে জ্যোৎস্না প্লাবিত চাঁদ উঠেছে, ব্যবহার করছেন কবি। আবার এই বাক্যটাই তিনি অন্যভাবে ব্যবহার করছেন, রাতের আকাশে উঠেছে জ্যোৎস্না প্লাবিত চাঁদ। আবার তিনি এই বাক্যটা ব্যবহার করছেন, উঠেছে রাতের আকাশে জ্যোৎস্না প্লাবিত চাঁদ। আবার তিনি ব্যবহার করছেন, জ্যোৎস্না প্লাবিত চাঁদ উঠেছে রাতের আকাশে। আবার তিনি ব্যবহার করতে পারছেন, জ্যোৎস্না প্লাবিত চাঁদ রাতের আকাশে উঠেছে। এরকম 5-7 বার তাকে দেখানো হলো যে বিভক্তি যদি থাকে তাহলে শব্দ কিন্তু এদিক ওদিক করে ব্যবহার করা যায়, কিন্তু এটাই কিন্তু আবার অন্যভাবে করে কিন্তু দোষণীয় হয়, বাক্য শুদ্ধ হয় না। তার একটা উদাহরণ আমি দিচ্ছি, রাতের জ্যোৎস্না প্লাবিত আকাশে চাঁদ উঠেছে। রাতের জ্যোৎস্না প্লাবিত না, এখানে বিভক্তির ভুল রয়েছে। বাক্যর যে আমি আগেই বলেছি, গতকালকে যেটা বলেছি যে শব্দে শব্দে বিয়ে দেয়া, অনুষঙ্গ যে আমরা বলেছি তিনটা, সহচর এবং অনুচর, এবং সহচর এবং অনুচরের যে সমন্বয়টা, সেই সমন্বয়টি কিন্তু এখানে এই বাক্যে নাই। রাতের জ্যোৎস্না প্লাবিত, অথবা পরেরটাও নাই, চাঁদ রাতের আকাশে জ্যোৎস্না প্লাবিত উঠেছে, এটাও কিন্তু ওই সমন্বয়টা ঘটানো হয়নি। পরে রাতে চাঁদ আকাশে জ্যোৎস্না প্লাবিত উঠেছে, এখানেও কিন্তু ওই অনুচর এবং সহচরের কোনো সমন্বয় ঘটানো হয় নাই। এমন ব্যবহার ভুল, কারণ পদগুলো বিশেষ্য ও বিশেষণ পরস্পরের সঙ্গে সম্পৃক্ত বজায় রাখে, যেমন রাতের আকাশ এবং জ্যোৎস্না প্লাবিত চাঁদ। মঈন মুরসালিন জীবনটা লাইভময়, এখানে আসলেই লাইভময় হয়ে উঠেছে। লাইভ ছাড়া লাইভ আসলেই ইম্পসিবল। ফারজানা ইয়াসমিন বলছেন, আসলে এই লাইভটা আমার ব্যক্তি লাইভের মতো হচ্ছে না। আমি যখন এসব নিয়ে বিভিন্ন স্কুলে ক্লাস নেই, তখন আমার নড়াচড়া, আমার বোর্ড, আমার পেন্সিল কলম থাকলে আরও সুবিধা হয়। এখানে আমি স্টিল থেকে লাইভ করছি, একেবারে মনে হচ্ছে আমি পুতুলের মতো বসে আছি, লাইভ করছি। আজ রাত 11টায় কোনো লাইভ নাই, তখন আমরা আসলে আবার আড্ডা দেব। আমি আরও অনেকেই দেখছি, ওয়াহিদ ওয়াসেক 8টা 9টা 10টা, আজকের 10টা কিন্তু সেরা হতে যাচ্ছে। আসলেই আমাদের জীবনের লাইভগুলো খুব সেরা হতে যাচ্ছে। আমরা ডান্স করছি। মঈন মুরসালিন। এরপর আমি আসি, কবির কাছে শব্দ যেন জাত বংশহীন আরাধনা। আসলে কি তাই? শব্দের কোনো জাত নাই, শব্দের কোনো বংশ নাই, নিচু নাই, উঁচু নাই, এটা একটা আরাধনা।
আরাধনা আসলেই একটা প্রার্থনা। সেই আরাধনাটা কবির কাছে কীরকম হয় তার একটা কয়েকটা নমুনা দেই। যেমন ধরেন, কবির কাছে শব্দের কোনো জাত বংশ তো অবশ্যই নেই, আরাধনা থাকে। এমন শব্দ সবচেয়ে কে বেশি আরাধনা করেছে বাংলা সাহিত্যে? নিশ্চয়ই আপনারা এক কথায় বলবেন কাজী নজরুল ইসলাম। তার এই যে শব্দের জাতপাত, হীনটা নিচুটা তার কাছে একদমই ছিল না। একটা উদাহরণ দেই, তিনি যেমন আরবি শব্দ, তৎসম শব্দ, দেশি শব্দ, ফার্সি শব্দ, উর্দু শব্দ, হিন্দি শব্দ, ইংরেজি শব্দ, উঁচু শব্দ, নিচু শব্দ কি সমন্বয় ঘটিয়েছেন, কি সমন্বয়, কি চমৎকারভাবে তিনি উপস্থাপন করেছেন। যেমন একটা উদাহরণ দেই, আবু বকর উসমান উমর আলী হায়দর, দাড়ি যে তরুণীর নাই ওরে নাই ডর, কান্ডারিয়ে তরির পাকামাজি মাল্লা, দাড়ি মুখে সারিগান লা শরিক আল্লাহ। অভিধানের প্রত্যেকটি শব্দের শ্রেষ্ঠত্ব পায় কবির হাতের ছোঁয়ায়। উপযুক্ত ব্যবহার কবি শব্দের রূপ ভিন্ন ভিন্ন করে দেয়। নতজানু হতে হয় কবির মণিসম। এই নতজানু হয়ে ওঠেন কবি কি করে শব্দ দিয়ে, সেটা দেখেন। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমায় ডুবাও তোমার চোখের জলে। এত শব্দের মধ্যেও মনে হতে পারে কবিতার মূল উপাদান শব্দ অর্থ বাক্য। এটি কবিতার খেলা, কবিতার রূপ সকলের কাছে অর্থের দ্বিধাদ্বন্দ্বে। আমি আমার এই আজকের দ্বিতীয় ক্লাসের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। হাতে আমার আরও কিছু সময় রয়েছে। রোকসানা জেসমিন বলছেন অনেক গুরুত্বপূর্ণ কথা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ আপনাকেও, আপনি লাইভে এসেছেন। মইন মুরসালিন অনেকভাবে আমাকে উৎসাহিত করছে, আমি উত্তেজিত হচ্ছি। ফারজানি ইয়াসমিন, আপনার কথাগুলো আমার মনে ধরছে। এবার এতক্ষণ তো আমরা খুব তাত্ত্বিক আলোচনা করলাম, এখন দেখি তো আমরা ব্যবহার করে আমরা ওই শব্দের কিছু সহজ করতে পারে কিনা, ওই শব্দগুলো আমরা নিজেরা এবার ব্যবহার করি, দেখি আসলেই পারে কিনা। প্রথম একটা উদাহরণ টানি। আনমনা এই বিশাল বুকে একলা একা হাঁটি, কেউ কি বলো আমায় দেবে এক রাশ পলিমাটি। 4টি দশক শুকনো বুকে কি জলাপথ চলা, নিজের ভেতর পাথর খরা যায় না খুলে বলা। পলির সাথেই নারী পোতা, সবুজ ফসল তোলা, গাছগাছালি মাছ ফসলি বিচরণ মাঠ খোলা। কেউ তো এসে আমার পাশে হাতটি ধরে দাঁড়াক না, একটু গলুক কঠিন কঠোর ফারাক্কা। এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দের সাথে কি আমরা আগের অর্থের কোনো মিল পাচ্ছি? আরেকটা কবিতা বলা যাক। আর কতদিন সইব বলো তাদের দেয়া যন্ত্রণা, আমি তো ভাই মাটির মানুষ, মেশিন কিবা যন্ত্রণা। শরীর কিবা পেটে মারো, কঠিন তবু সওয়া যায়, কি জানি ভাই মানব দেহ তুলোর গুঁতো হুমড়ি খায়। কেউ বা এসে কয় চোখের মণি, কেউ এসে কয় ধান্দাবাজ, কেউ বা ছড়ায় ধুনফুনানি চোখের মাপে আন্ধারাজ। চলতি পথে কেন ছিটাও কেচোর গায়ে নুনের ছিটা, তোমার ক্ষতি থোড়াই হলো, আমার যে ভাঙে মনের ভিটা। তাদের স্বার্থ মেলাও না, বুকের সাথে মেলাও না বুক, দূরে রেখে ভৎসনা, বাকি জীবন নাই বা দিলে হাসি মুখে যন্ত্রণা। আশা করছি আমাদের ব্যবহারও খুব খারাপ হয়নি। রুবেল হাবিব, কিরমানি, ফারজানা, মইন মুরসালিন, মামুনি গণগ্রহণতাকার সাথে আছি, আমিও আপনার সাথে আছি। লাস্ট আমরা আবার একটা কবিতা পড়ে আমরা আজকের মতো বিদায় নেব।
শিশির ভেজা শীতের সকালের মতো তুমি এসে হাজির, মিষ্টি রোদের শিহরণ ঝাঁপিয়ে বললে, আজ আমার মন ভালো নেই, প্রেমের কথা বলো। হঠাৎ বর্ষাতে ছিঁড়ে তুলতুলে অনুভূতির বৃষ্টিতে মনটা গেল ভিজে। রিনঝিন ঝাঁকুনিতে মনের মধ্যে চাতক জেগে ওঠে। হাতে প্রেম গুজে দিয়ে বললে, কি হলো, ভালোবাসার কথা বলো। মধ্যরাতে টিকটিকির লেজে চলে জয়ের মহড়া। আর আমার মধ্যে, কি হলো, প্রেমের কথা বলছো না কেন? বলবো, আজ আমি দড়ি ছিঁড়ে বলবো। প্রেম যখন জ্যৈষ্ঠীর ক্ষেত, পুষের পাতা, আষাঢ়ের ঢল অথবা কার্তিকের কুকুর, তখন তার কথা কেই না বলে। গরম বাতাস শরীরে ঝাঁপিয়ে বললে, পোড়ামাটির রূপ, পোড়ামাটির জলের আকুতি তুমিই করো কর্দমময়। পোড়ামাটির জলের আকুতি তুমিই করো কর্দমময়। মইন মুরসালিন বলছেন, দুর্বোধ্য মায়ার শহর। আসলেই ভালোবাসা একটা মায়া, সেই মায়ার শহরটাই দুর্বোধ্য। সাজিদা আলী হেলেন বলছেন, অসাধারণ একটি ক্লাস হচ্ছে, ধন্যবাদ আপু। কবি আবু বকর সিদ্দিক বলছেন, ফাটাফাটি জুটি, ছুটি নাই ছুটি, ছুটি নিতে হবে কোনো সময় এই ক্লাস থেকে, কোনো সময় জীবন থেকে ছুটি নিতেই হবে। আপনাদের এই লাইভে এসে কমেন্ট করা, আমাকে উত্তেজনায় রাখা, এটা আমার জন্য অসাধারণ একটা কাজ আমার মনে হচ্ছে। আমার আরেকজন প্রিয় কবি মিম সুলতান, তিনিও যুক্ত হয়েছেন। তিনি ক্লাস আজকে উপভোগ করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি বলছেন, খুব মনোযোগ দিয়ে শুনছেন। নীরব হোসেন, তিনিও আছেন আমাদের সাথে। আশা করি আপনারা ভালো থাকবেন। এরপরে আমরা আমিরুল ইসলামের, আমাদের গুরু শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম, তার কথা শুনব। আশা করি আপনারা ভালো থাকবেন। আগামীকালকে আমরা কবিতার 3 নম্বর উপাদান নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।